আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কুয়েতের সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। উল্লেখিত ভিডিওটিতে যে নিউজগুলো থাকবে সেটা 100% প্রুফ এবং সত্য নিউজ থাকবে আপনাদের জন্য। সো চলুন ভিডিওটির মূল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। আমি 4টি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো। সেটা হচ্ছে, প্রথমে যে পয়েন্টটি বলবো সেটা হলো ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা। কুয়েতে যেহেতু নতুন ট্যুরিস্ট ভিসা খোলা হয়েছে, ভিজিট ভিসা খোলা হয়েছে, এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আপনাদের মাঝে বলবো। কারা কারা পাচ্ছেন এই ভিসা, অ্যাপ্লাই করতে হয় কীভাবে, এই বিষয়গুলো নিয়ে। তারপরে যে বিষয়টি বলবো সেটা হলো বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট এবং শন পেপারের আপডেট, যা খুবই গুরুত্বপূর্ণ। খুবই কিছু গুড নিউজ আছে আপনাদের জন্য এখানে। তো তারপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে অভিযান কীরকম চলতেছে কুয়েতের, এই বিষয় নিয়ে বলবো। চার নম্বর পয়েন্টে বলবো বর্তমান টাকা রেট। সো চলুন 1 নম্বর পয়েন্ট নিয়ে আমরা কথা বলা যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অলরেডি অনেকেই জেনে গেছেন যে কুয়েতে ট্যুরিস্ট ভিসা খোলা হয়েছে বা ভ্রমণ ভিসা খোলা হয়েছে। আপনারা যারা কুয়েতে ঘুরতে আগ্রহী বা টুরিস্ট হিসাবে কুয়েতে আসতে চাচ্ছেন, ভিজিট করতে চাচ্ছেন, তারা কিন্তু আপনারা এই সুযোগটি পাবেন এবং এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে। আগামীকাল থেকে 7ই ফেব্রুয়ারি থেকে আপনারা ভিসার জন্য আবেদন করতে হবে। এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে। কী কী শর্ত, সেই বিষয়টি নিয়ে 5টি পয়েন্টে আপনাদের সাথে আলোচনা করব। 5টি শর্ত দেওয়া হয়েছে। সেই শর্তগুলো কি সেটা অবশ্যই আপনাদের জেনে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তা না হলে কিন্তু আপনারা ট্যুরিস্ট ভিসাগুলো পাবেন না। সো চলুন শর্তগুলো কি সেটাই আপনাদের মাঝে বলে দিচ্ছি। 1 নাম্বার শর্ত, আপনি যদি আপনার ওয়াইফ অথবা স্ত্রীদেরকে ভ্রমণ ভিসাতে কুয়েতে আনতে চান, তাহলে কিন্তু আপনাকে সর্বনিম্ন 400 দিনের স্যালারি থাকতে হবে। এটা সরকারের কাছে আপনাকে প্রুফ দিতে হবে যে আমার সর্বনিম্ন 400 দিনের স্যালারি। এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নম্বর শর্ত হতেছে, আপনারা ট্যুরিস্ট ভিসাতে এসে বা ভিজিট ভিসাতে এসে আপনাদের ভিসা রেসিডেন্সি ভিসাতে ট্রান্সফার করতে আপনারা পারবেন না। মানে এখানে যে জবের যে ভিসাগুলো প্রদান করা হয় কুয়েতিদেরকে, মানে প্রবাসীদেরকে, সেই ভিসাতে ট্রান্সফার হতে আপনারা পারবেন না। এটা হলো 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত হলো, যারা কুয়েতে ভ্রমণ ভিসাতে আসবেন বা ট্যুরিস্ট ভিসাতে আসবেন তারা সরকারি মেডিকেলে চিকিৎসা নিতে পারবে না। কুয়েতে যে সরকারি মেডিকেলগুলো আছে এখানে কিন্তু তারা চিকিৎসা নিতে পারবে না। তাদের জন্য শুধু প্রাইভেট যে মেডিকেলগুলো আছে সেখান থেকে তারা চিকিৎসা নিতে পারবে। এটা হলো 3 নম্বর শর্ত। আর 4 নম্বর শর্ত হতেছে, আপনাদের ট্যুরিস্ট ভিসাতে যে সময়কাল থাকবে, যে কয় মাস সময়কাল থাকে, সাধারণত 3 মাস থাকে, এর কম বেশিও থাকতে পারে। তো যে সময়টা আপনাদের ভিসায় উল্লেখিত থাকবে সেই সময়ের ভিতরেই কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার শর্ত। আর 5 নাম্বার শর্ত হচ্ছে, আপনারা যে টিকিটটা কাটবেন সেটা রাউন্ড টিকিট হতে হবে। রাউন্ড বলতে আপনারা কুয়েতে আসতেছেন এবং কুয়েত থেকে আপনারা যাচ্ছেন, এটার প্রমাণ দিতে হবে। মানে আপনারা ধরেন আপনি জানুয়ারির 1 তারিখে টিকিট পেলেন, আপনি ফেব্রুয়ারির 1 তারিখে চলে যাবেন, তাহলে কী করতে হবে? ফিরতি টিকিট কাটতে হবে, ডাবল টিকিট কাটতে হবে। মানে সাধারণত এটাকে রাউন্ড টিকিট বলা হয়। মানে আপনি যে কুয়েত থেকে চলে যাবেন সেই টিকিটটা সহ কেটে কুয়েতে ঢুকতে হবে। এটা প্রুফ দিতে হবে। তা না হলে কিন্তু আপনারা আপনাদের ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসাগুলো কিন্তু পাস হবে না, অনুমতি পাবে না। সো উল্লেখিত 5টি শর্ত কিন্তু আপনাদের মেনে তারপরেই আপনারা যদি অ্যাপ্লাই করেন, সেখানে কিন্তু আপনারা ভিসা পেয়ে যাবেন। এর বাইরে একটি মিস হয়ে গেছে, একটি কথা বলতে আপনাদের ভুলে গেছি। সেটা হচ্ছে, আপনাদের যাদের 400 দিনের স্যালারি আছে তাদের তো মনে করেন যে ছেলে এবং স্ত্রীকে নিয়ে আসতে পারবেন, ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে আসতে পারবেন ভিজিট ভিসাতে। কিন্তু যদি মা-বাবা অথবা আত্মীয়-স্বজন অথবা প্রতিবেশী কাউকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সর্বনিম্ন 800 দিনের স্যালারি হতে হবে। সো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আপনারা যারা ভিজিট ভিসাতে আসতে চাচ্ছেন তারা কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারেন। 7 তারিখ থেকে, মানে আগামীকাল থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাচ্ছে। সো চলুন এবার দ্বিতীয় পয়েন্টটা কথা যাক। সেটা হলো বর্তমান পরিস্থিতিতে শন পেপার এবং ভিসার আপডেট দেব। 2 নম্বর পয়েন্টের কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি বলতে হবে, এখন কিন্তু কুয়েতে মোটামুটি ভালো আকারের শন পেপার এবং ভিসা বের হচ্ছে, প্রতিদিন বের হচ্ছে। আমার কাছে তথ্য আসতেছে প্রতিদিন কেউ না কেউ
শন পেপার এবং ভিসা পাচ্ছে। এমনকি আপনাদের যারা ভিউয়ার্সরা যারা শুনতেছেন আমার ভিডিও দেখেন, তারাও তাদের ভিতর থেকে ভিসাগুলো অনেকেই পাচ্ছে। আমার কাছে দেখা যাচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করতেছে, অনেকে হোয়াটসঅ্যাপে নক দিতেছে, অনেক কোম্পানির থেকে আমি তথ্য পাচ্ছি। তো যাই হোক, টুকটাক কিন্তু ভিসা বের হচ্ছে। দুঃখের বিষয় হলো বড় যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর থেকে কিন্তু এখনও কোনো শন পেপার বা ভিসা বের হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না। তারা কি করতেছে আসলে তারাই ভালো জানে। তো প্রতিনিয়ত কিন্তু বড় বড় যে ক্লিনার কোম্পানিগুলো আছে এখানের আপডেট চেয়ে কিন্তু আপনারা কমেন্ট করেন, কিন্তু দুঃখের বিষয় আপডেট আসলে তারা কোম্পানি থেকে সেইভাবে দিতে পারতেছে না, যার কারণে আমিও সেইভাবে আপনাদের মাঝে আপডেট নিয়ে হাজির হই না। আমি গতকালকে কিন্তু আপনাদের মাঝে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম, সেটা হলো 6টি কোম্পানির ভিসা বের হয়েছে বিগত 10 দিনে। সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোন কোন কোম্পানি থেকে ভিসা এবং শন পেপার বের হয়েছে। সো আমি কিন্তু এই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে আমি কিন্তু আবারও একটি আপনাদের আপডেট ভিডিও নিয়ে দেব। মানে এক সপ্তাহ আসলে কতগুলো কোম্পানির ভিসা বের হয় এবং কতগুলো কোম্পানির শন পেপার বের হয় সেটার আমি আসলে আপডেট দিয়ে থাকি, কারণ প্রতিদিন তো আর আপডেট দেওয়া যায় না। অলরেডি 2টি কোম্পানির শন পেপার এবং ভিসা বের হয়ে গেছে, আজকে আমার কাছে চলে এসেছে। আমি এটা আগামী সপ্তাহে আরও দেখি কিছু কোম্পানির ভিসা এবং শন পেপার বের হবে, সবগুলো একসাথে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। সো যারা কুয়েতে ভিসার জন্য অপেক্ষা করতেছেন তারা কিন্তু অনেকেই ভিসা পাচ্ছেন, এবং বিশেষ করে যারা ছোট কোম্পানিগুলোতে জমা দিয়েছেন পাসপোর্ট হালি ভিসার জন্য, তারা সবচেয়ে বেশি ভিসা পাচ্ছে। তো যাই হোক, এখন আমি আপনাদের মাঝে ভিসার আপডেট দিয়ে দিলাম, শন পেপারের আপডেটও দিয়ে দিলাম। তো এখন আমি আপনাদের মাঝে কথা বলবো হচ্ছে 3 নম্বর পয়েন্ট নিয়ে, সেটা হলো অভিযান। খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যে বিষয়টি বর্তমান পরিস্থিতিতে, সেটা হলো অভিযান। কুয়েতে কিন্তু অভিযান গত যে 2023 সালে যে অভিযান হয়েছে তাতে কিন্তু প্রায় 42,000 প্রবাসীকে কুয়েত থেকে ডিপোজিট করা হয়েছে। আপনারা অলরেডি এই তথ্যটা পেয়ে গেছেন, আমি কিন্তু আপডেট দিয়ে দিছি। কিন্তু এই 2024 সালে যেভাবে অভিযান চলতেছে তাতে মনে হচ্ছে যে 2023 সালের এই সংখ্যাটাকে 24 সাল পার করে যাবে, কারণ জানুয়ারি মাসে মাত্র কিছুদিন অভিযান করেই তারা অনেক লোক ধরে ফেলেছেন, এবং অলরেডি এখন পর্যন্ত অভিযান চলতেছে, প্রতিনিয়ত অভিযান চলতেছে। বিশেষ করে কিছু উল্লেখযোগ্য অঞ্চল আছে, সেই অঞ্চলগুলোতে বেশি অভিযান চলে। তো আপনারা অবশ্যই সেই অঞ্চলগুলোতে সাবধানতা অবলম্বন করবেন। আর যারা বিশেষ করে আকামা জটিলতায় আছেন, আকামা সমস্যায় ভুগতেছেন, তাদেরকে অনুরোধ করব যদি কোম্পানির সাথে আকামাটা দ্রুত করা যায় তাহলে করে নেন। আর যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে কুয়েতে থাকার সম্ভাবনা খুবই কমে যাবে। আর যেভাবে অভিযান চলতেছে অবৈধ প্রবাসীদের কুয়েতে থাকা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। আসলে অবৈধ প্রবাসী কাদের বলা হয়? অবৈধ বলতে যারা কুয়েতে এসেছিলেন বৈধভাবে কিন্তু এখানে এসে আকামা জটিলতায় পড়ে অবৈধ হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছে। আসলে মোটেও তাদেরকে অবৈধ শব্দটা তাদের সাথে মানানসই না। তো তারপরে যেহেতু কুয়েত থেকে এই শব্দটাই উচ্চারণ করা হয়, যার কারণে আমরা সেটাই বলতেছি, যদিও তারা বৈধভাবেই কুয়েতে এসেছিলেন। তো বৈধভাবে এসেও আকামা যেহেতু নেই, সেই ক্ষেত্রে তারা অবৈধ হয়ে গেছে। কুয়েত গভর্নমেন্টের আন্ডারে বা কুয়েত গভর্নমেন্টের চোখে এটা অবৈধ প্রবাসী নামেই পরিচিত। সো যারা অবৈধ প্রবাসী আছেন তাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমি জানি আমার ভিউয়ার্সদের ভিতরে অনেকেই এই সংখ্যা থাকতে পারে, তো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবং এই 2024 সালে সাধারণ ক্ষমা দেওয়ার বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা চলেছিল, কিন্তু আলোচনা চলার পরেও কোনো ফল সেরকম পজিটিভ কোনো ফল আসে নাই। যদিও একটি পজিটিভ নিউজ ঘোষণা করেছিলেন কুয়েত গভর্নমেন্ট থেকে, কিন্তু 24 ঘন্টার ভিতরে দুঃখজনকভাবে সেই নিউজটা আবার তারা পরিবর্তন করে দিয়েছে। এটাতে আসলে খুবই আশাহত হয়েছেন যারা কুয়েতে প্রবাসীরা আছেন। যদি অবৈধ প্রবাসীদের একটি সাধারণ ক্ষমা দেওয়া হতো, দেশে যাওয়ার জন্য যদি বলা হতো, তো দেশে গিয়ে তারপরে আবার নতুন করে বৈধভাবে কুয়েতে আসার একটা সুযোগ দিত, তাহলেও কিন্তু তারা অনেকেই চলে যেত, অনেকেই থাকতো না, অনেকেই চলে যেত। কিন্তু কুয়েত গভর্নমেন্ট থেকে সেই সুযোগটাও দেওয়া হচ্ছে না। এখন সবচেয়ে যেটা ভয়ের বিষয় সেটা হলো কুয়েত গভর্নমেন্ট যদি আপনাকে ধরে ফেলে তাহলে আপনাকে কুয়েত থেকে ডিপোজিট করা হবে, এবং ডিপোজিট করার যে প্লেন ভাড়াটা সেটা আপনার থেকে রেখে দিতে পারে যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে। এবং এখানে আরও একটি ভয়ের বিষয় হতেছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হতেছে আপনার ফিঙ্গার নেওয়া হবে এবং আপনাকে কুয়েত থেকে ডিপোজিট করা হবে, এবং আপনি সারা জীবন আর কোনো দিন কুয়েতে ঢুকতে পারবেন না। যদি এই আইনটা না থাকতো তাহলে অনেক প্রবাসী স্বইচ্ছায় ধরা দিয়ে দেশে চলে যেত এবং বৈধভাবে তারপর আবার কুয়েতে প্রবেশ করতো। যেহেতু এখানে জটিলতা রেখে দিয়েছেন, তো এই ক্ষেত্রেই কিন্তু প্রবাসীরা চেষ্টা করে যে
যতদিন পারি কুয়েতে থাকবো, তারপর যেদিন ধরা পড়বো সেদিন চলে যাব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কুয়েতে যারা বৈধ প্রবাসী আছেন, যারা বাইরে কাজ করেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারাও সতর্কতা অবলম্বন করবেন এবং নিরাপদজনিত কাজ ছাড়া অবশ্যই বাইরে কাজ করবেন না। যদি রিস্ক থাকে সেই কাজ আপনারা মোটেও করবেন না। আর নতুন যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের ভিসার মেয়াদটা খেয়াল রাখবেন। যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাই সেক্ষেত্রে আপনারা বাইরে কম কম ঘোরাঘুরি করবেন, বাইরে যাবেন না, পাবলিক বাসে অতটা উঠবেন না। কারণ পুলিশে চেকিংয়ে পড়লে হয়তো আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি বৈধ, কিন্তু অনেক ঝামেলা হতে পারে আপনার জন্য। আপনি নতুন এসেছেন, অবশ্যই এই ঝামেলাগুলো আপনার পোহাতে অনেক কষ্ট হবে এবং এই ঝামেলাগুলোতে পড়লে আপনি অনেকটা নার্ভাস হয়ে যাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যার যার অবস্থানে থাকবেন, যার যার ক্যাম্পে থাকবেন এবং আপনাদের সিভিল আইডি না হওয়া পর্যন্ত আপনারা চেষ্টা করবেন নিজের ক্যাম্পে থাকার জন্য। তারপর সিভিল আইডি হলে আপনি কুয়েতে আনাচে কানাচে যে কোনো জায়গায় ঘুরতে পারবেন, তখন আর কোনো সমস্যা নাই, পুলিশও আপনাকে সমস্যা করবে না। আর লাইসেন্সের বিষয়ে বলতেছি, যাদের লাইসেন্স মেয়াদ শেষ হয়ে গেছে, যারা বিশেষ করে প্রতিনিয়ত গাড়ি ড্রাইভ করেন, যেমন ট্যাক্সি ড্রাইভাররা আছেন বা আরও যারা প্রতিনিয়ত গাড়ি বের করতে হয় বা প্রতিনিয়ত গাড়ি চালাতে হয়, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদটা খেয়াল করবেন এবং মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে অবশ্যই এটা মেয়াদ বৃদ্ধি করে নেবেন। কারণ এই সমস্যায় কিন্তু ইদানিং পুলিশ খুব তৎপর এবং অনেকেই কিন্তু জটিলতায় বা সমস্যায় পড়তেছে, জরিমানা দিয়ে হলেও এই সমস্যা থেকে তারা উদ্ধার হচ্ছে। তো যাই হোক, মানে অগ্রিম আপনাদেরকে সতর্ক করে দিলাম, যারা এই সমস্যায় আছেন, মেয়াদ শেষ হয়ে গেছে, দ্রুত আপনারা মেয়াদ বৃদ্ধি করে নেবেন। তো এবার সর্বশেষ পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে দিনারের রেট। বর্তমান পরিস্থিতিতে দিনারের রেট কিন্তু একদিনের সমান 400+ পেয়ে যাবেন। আসলে তেমন কোনো পরিবর্তন হয়নি। 399 টাকা প্লাস অল টাইম থাকে 399 টাকা। তবে যদি রাতের দিকে যান সেক্ষেত্রে একদিনের সমান 400+ পেয়ে যাবেন। অনেক ব্যাংকে 400 দিয়ে থাকে, অনেক ব্যাংকে 400-র একটু কম দিয়ে থাকে। আপনারা এক্সচেঞ্জগুলো ঘুরে আপনাদের যেখানে ভালো রেট পাবেন সেখান থেকে টাকা পাঠিয়ে দেবেন। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।